मरम रे तू বাবা ও বউঠান বলো। এবার বুঝি বৃত্তি পাওয়া চাই চাই, একেই বলে তপস্যা। তপস্যাই তো, জানো না অধ্যয়নই হলো তপস্যা। ঠিক করে জানবো বলো ভাই, আমরা তো তোমাদের মতো তো লেখাপড়া শিখিনি। তোমরা এদেশে বসে তপস্যা করো। বিদেশে বসেও করা যায়, যেমন করছে দাদা ভাই। তোমার ধ্যান ভাঙিয়ে দিলাম, কি হবে? বউঠান তোমরা তো এটাই পারো, পুরুষদের ধ্যান ভাঙতে। ও মা, তাই বুঝি? তুমি কি করে জানলে? দেখো নি, মনে করে দেখো, যে কজন ব্রিলিয়েন্ট ঋষিমুনিরা রয়েছে তারা কখনো না কখনো ওই তাদের তপস্যায় ফেল করেছেন কোনো না কোনো উর্বশীর জন্য। আর এইবারও আমি ডাহা ফেল করব সেটার জন্য। আর বিধাতা যাকে দিয়ে এই কাজটা করাবে সে এলো বলে। এবার যত খুশি পড়ো, ঘাড় মোড় ভেঙে পড়ো। কি হলো? এটা কার ছবি বউঠান? কার আবার? তোমার তপস্যার পাঠ্যক্রম চিরকালীন বন্দোবস্ত করা যাবে যাকে দিয়ে, তার। এবার বৃত্তি পাও তো দূরস্থান, পরীক্ষায় পাশও করতে হবে না। তার মানে? আরে বাবা, তোমার জন্য সম্বন্ধ এনেছে বিমলি দিদির বাবা। বনমালী কাকা? ওনার বন্ধুর মেয়ে, পশ্চিমে থাকে। এখন ছবিটা দাও দেখি। বাবা, এর মধ্যে এত টান! ভালো করে ছবিটা দেখতে দাও না বউঠান। এতক্ষণ তো হাঁ করে বসে বসে ছবিটা দেখলে। হ্যাঁ, এতক্ষণ তো দেখছিলাম কোন না কোন মেয়ের ছবি হিসেবে। এখন তো যাকে বিয়ে করব সে বউকে দেখছি। নতুন তো, তাই এত টান। বিয়ের 2 বছরের মধ্যে সবকিছু পূর্ণ হয়ে যাবে। তখন ফটো তো ফটোই, সেই মানুষটাকেই আর নজরে আসবে না। বিনা সাজিয়ে গুজিয়ে কি একটা ছবি পাঠিয়েছে। অবশ্য কেই বা সাজিয়ে গুজিয়ে দেবে? এক বাপ ছাড়া তো কেউই নেই। মা নেই? মা থাকলে কি এরকম ছিঁড়ে ছাদিন একটা ছবি পাঠাতো? কেন বউঠান, এই এই তো বেশ ভালো লাগছে। শোনো, ওদিকে বিমলি দিদির বাবা অপেক্ষা করছে ঠাকুর খুঁড়ির মত জানার জন্য। তুমি ছবিটা দাও দেখি। বউঠান, আমার যার সাথে বিয়ে হবে আমি তাকে কখনো অসুখী করব না। মনে রাখো ভাই এই কথাটা, ভুলে যেও না কিন্তু। এই যা, নামটাই তো জানা হল না। বউঠান, পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই
সে আমার মনের মধ্যে জাগিয়া উঠিল। সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রইল। বনমালী ঠাকুরপো পশ্চিম থেকে ফিরে আসা স্টক পাজির পাতা তো উল্টেই চলেছ। বলে দিন কিছু ঠিক হলো? কেবল হুঁ আর হুঁ, হ্যাঁ বা না কিছু কইবে তো? আহা, কি হলো কি? হয়েছে আমার মাথা তোমার মুন্ডু। আহা, কি হয়েছে সেটা বলবে তো। ছেলের বয়স 19 থেকে 29-এ পৌঁছে যাবে তোমার ওই পাতা উল্টোতে। বলি দিন কিছু ঠিক করলে? আশ্চর্য, সেটাই তো দেখছি পাজির পাতা ঘেটে। সেটা আগেও দেখেছিলে। উফ, কি কাণ্ড বলতো। মেয়ের বাপ একটা রাজ্যের মিনিস্টার বোঝো, মন্ত্রী, তার কত দায়িত্ব বলতো। ছুটি না পেলে এত দূর তিনি মেয়ের বিয়ে কি করে দিতে আসবেন? তার জন্য তো দুদিন পেছনে হলো। সেই সামনে আবার অকাল, 4-5 মাস কোনো শুভ কাজে হাতই দেওয়া যাবে না। কি জানি বাপু, লোকে 10টা 5টা দেখে একটা ঠিক করে। তুমি যে কেন এই একটার পিছনেই পড়ে আছো বুঝিনি। এই জন্য বলে নারী বুদ্ধি প্রলয়ঙ্করী। রাজবাহাদুরের মন্ত্রী বুঝেছো? কত বড় চাকুরে বলো তো, কত রোজগার, কত সম্পত্তি। 3 কুলে থাকতো এই এক মেয়ে, এত টাকা এত সম্পত্তি পাবে কি? তোমার ছেলেই তো পাবে নাকি? বনমালী ঠাকুরপো তো সম্পত্তির কথা কিছু বললেন না। আরে ওটা আবার আলাদা করে বলতে হয় নাকি? রাজবাহাদুরের কত কাছের লোক তুমি জানো? শুনলাম যে বনমালী মন্ত্রীর বন্ধু বলে রাজা কত খাতির যত্ন করেছেন। মেয়েটা ধিঙ্গি, যদি অপুচ্ছে বয়সে বড় হয়। না, অপুর চেয়ে বয়সে বড় না, 2 বছরের ছোট। সে আবার ছোট হলো নাকি? 17 বছর বয়সে দুটো বাচ্চা বিয়ে দেওয়া যায়। জ্ঞাতি গোষ্ঠীর কাছে কিভাবে মুখ দেখাবো ওই ধিঙ্গি বউ নিয়ে? আরে বয়স কমিয়ে বলবে। সবাই ঘাসে মুখ দিয়ে চলে কিনা তোমাকে সেই কবে থেকে বলছি। কিচ্ছু বোঝো না, খালি নাকে কাঁদতে পারো। ওই ধিঙ্গি বয়সের জন্য বাড়তি চাপ দিয়ে কত টাকা পণ পাওয়া যাবে সেটা জানো? এদিকে আবার যুদ্ধ লেগে গেল। যুদ্ধ? সে কি গো? কোথায়? ওই সাহেবদের মধ্যে। কেন গো? ওই সাহেবদের এক রাজপুত্র খুন হয়েছে, সেই নিয়ে সাহেবে যুদ্ধ বেড়ে গেছে। এই যুদ্ধের জন্য দেশের জিনিসপত্রের দাম যদি সব আকড়া হয়, তখন মাছের তেলে মাছ ভাজতে না পারলে ঘরের টাকা দিয়ে ছেলের বিয়ে দিতে হবে, সেটা বোঝো? এদিকে আবার নারানিটা বিধবা হয়ে ঘাড়ে এসে জুটল। বাপের বাড়িতে না এসে মেয়েটা যাবেই বা কোথায়? ও সৌর বাড়িতে সব কি মানুষ? সব পিচেসের বংশ। আহা, তাই তো বলছি, দিন দিন সংসারের খরচা বেড়েই চলেছে। তাই বলছি আমার উপর ভরসা রাখো, এমন সম্বন্ধ আর পাবে না। ব্যস্ত হয়েও না গিন্নি, কথায় বলে সবুরে মেওয়া ফলে। তোমার ভরসাতেই তো আছি। তপস্যা তো মাথায় উঠেছে দেখছি। ও বউটান, বসো। পড়াশোনাটা একেবারে শিখিয়ে তুলে দিলে? ওটা আমার খুব রাগ হচ্ছে। কেন? কার ওপর? ওই মন্ত্রী মশাইয়ের ওপর। ওই হৈমন্তীর বাবার ওপর? কেন, সে আবার কি দোষ করলেন? মেয়ের বিয়ে দেওয়ার জন্য উনি ছুটি চান, ছুটি পান না। কেমন মন্ত্রী তিনি? আরে বাবা, এটা কি তোমার কলেজ নাকি? কামাই করে দিলেই হয়ে গেল? তো তোমারই বা এত তাড়া কিসের? বউটার বয়স বেড়ে যাচ্ছে না? ও মা, কি দরদ! কোনের বয়স বেড়ে যাচ্ছে বলে তোমার কি চোখে ঘুম আসছে না? বাজে কথা বলো না বউঠান। আমি হৈমন্তের কথা বলছি না। আর হৈমন্তের বয়স বাড়ছে, ভালো হচ্ছে। আমি কচি খুকির সাথে বিয়ে করে পুতুল খেলা খেলবো নাকি তার সাথে? আমি বলছি আমার বয়সের কথা। পুরুষের আবার বয়স বাড়ে নাকি? বউটান, আমি 19 পেরিয়ে এবার 20 হব। ও
ঠাকুরপো, তুমি 19 বছর বয়সে বিয়ের জন্য এরকম অস্থির হয়ে যাচ্ছ? আর তোমারই তো পিটুপিটি নাড়ানি। মাত্র ওইটুকু বয়সে ও বিধবা হয়ে এ বাড়িতে চলে এসছে। তার কথা একবারও ভেবে দেখেছো? আমার বয়স তো মাত্র 21। তোমরা যে সবাই বলো 20তে বুড়ি হয়ে যায়, কই ঠাকুরপো, আমি তো বুড়ি হয়নি। ইংল্যান্ডে বসে তোমার দাদাভাই কখনো ভেবে দেখেছে যে আমার বয়স মাত্র 21? মাত্র 21। সেদিন বৌঠানের কথা আমি বুঝতে পারিনি, তবে মনে মনে একটা স্থির সংকল্প করেছিলাম যে হৈমন্তীকে আমি কোনোদিন অবহেলা করব না। তা সে তুমি কোনোদিন করোনি দাদা? জানিস, তারপর থেকেই হৈমন্তীকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠেছিলাম। বিয়ের দিন এত লোকজনের মাঝখানে আমি ওকে ঠিক করে দেখে উঠতে পারিনি। তারপর ফুলসজ্জার রাতে ওকে আমি একা পেলাম। তুমি খুব সুন্দর। তুমি খুব সহজ, শহরের মানুষের মতো। তোমার ছবি দেখে যেমন মনে হয়েছিল তাতে অনেক অনেক বেশি সুন্দর তুমি। সত্যি? সত্যি। নিজেকে আয়নায় দেখোনি? বুঝতে পারিনি। আমার বাবা বলেন মানুষের সৌন্দর্য বাইরে নয়, ভিতরে। তোমার বাবা ঠিকই বলে। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো না? বাবাকে ছেড়ে এখানে থাকতে তোমার কষ্ট হবে না? কি বোকার মতো প্রশ্ন করলাম আমি। কষ্ট তো হবে। কি নরম তোমার হাত।
আমাকে ভালো লেগেছে তোমার? ভালোবাসি তোমাকে। যেদিন থেকে তোমার ফটো দেখেছি আমি, সেদিন থেকে কত যে নাম দিয়েছি তোমার। আমার নামটা ভালো লাগেনি? না না, তা নয়। তোমার ছবি তো আমি দেখেছিলাম, কিন্তু তখন তো তোমার নাম জানা হয়নি। তুমি কেমন দেখতে সেটা জানলাম, অথচ নাম জানা হলো না। কিরম নাম, পাগল পাগল লাগছে। মনে মনে তোমার ছবি দেখে কেবল বলেছি, কি নাম তোমার, কি নাম? তারপর নিজে নিজে নাম দিতে শুরু করেছি। পরে সেই দিনই তোমার নামটা শুনলাম, দেখলাম যে তোমার নামটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো। হৈমন্তী, হৈমন্তী। এ তোমার শুনতে খারাপ লাগছে না তো? কেন? না, ওই আমি এত কথা বলছি তাই। আজ না আমার কথা দিয়েছে, তোমাকে যে কত কথা বলতে আমার ইচ্ছে করছে। এই মাত্র কয়েকদিন আগে আমার পৃথিবীতে কোথাও ছিলে না তুমি, আর তোমার পৃথিবীতে আমি। আর এখন দেখো, আমার সবচেয়ে কাছের তুমি, আর তোমার আমি। তোমার অবাক লাগে না? আমি যত বেশি কথা বলি, তুমি ঠিক ততটাই কম বলো। অবশ্য তোমার কথা বলার দরকার হয় না। তোমার হাসি, তোমার চোখ তোমার হয়ে কথা বলে। হ্যাঁ, তা যা বলেছেন। এরকম পরিস্থিতিতে পড়লে হ্যাঁ ঠিক আছে, কারোরই সেরকম ভাবে বুদ্ধি ঠিক থাকে না। আর এ কি তোমরা ওকে দিয়ে খাটাচ্ছ কেন? না না বৌমা, তুমি শুধু দেখো তোমার বাবা ঠিক করে খাচ্ছেন কিনা, যাও। বাধা দিচ্ছেন কেন বেআই মশাই? সংসারের কাজকর্ম শিখুক। আমি তো ওকে। বেআই মশাই, আপনি একজন মিনিস্টার, মানি লোক, আপনার মেয়ে তো এসব কাজ শেখার কথা না, তার জন্য তো ওরা রয়েছে। না না না, এইভাবে প্রশ্রয় দিলে। গৌরী, তোমার মেয়েকে তো আমি কিছুদিন খুব কাছ থেকেই দেখেছি, বুদ্ধিমতী মেয়ে। তা যার বুদ্ধি থাকে তার শিখে নিতে বেশি সময় লাগে না। ও ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ, তো বেআই মশাই শুরু করা যাক। হ্যাঁ, বুঝলেন বেআই মশাই, আমার বাবা ছিলেন পাক্কা সাহেব। হ্যাঁ, আর সেই অল্প বয়স থেকেই তোমার মধ্যে হেঁদুয়ানিটা ফের একটু বেশিই ছিল। শোনো কথা, হিঁদুর ছেলে হিঁদুয়ানি থাকবে, সেটা কি দোষের? কি বলেন বেআই মশাই? আগে ধর্মের তো একটা ব্যক্তিগত দিক আছে, আবার তার একটা সামাজিক দিকও আছে। তা এই দুটোর মধ্যে কোনো রকম বিরোধ সৃষ্টি না করে যে যার বিবেচনা মতো চলাই বোধহয় শ্রেয়। এই হলো লাখ কথার এক কথা। আচ্ছা, এদিকে জার্মানরা বেলজিয়াম আক্রমণ করার পর ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে ইংল্যান্ডও নেমে পড়ল যুদ্ধে। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তো বেআই মশাই, রাজনীতি তো আপনার নখদর্পণে, আপনি কি বলেন?
ঠাকুরবাসী আপনাকে একটু ভাত দিই? দেখ, কথা বলছি তার মাঝখানে বাপের বাড়িতে কোনো সহবত শেখায়নি তোমায়? দাও মা, আমায় বরং একটু ভাত দাও। আন আন। কি যেন বলছিলেন বেয়ামশাই? রাজনীতি আমার নখদর্পণে। রাজনীতি আমি কতটা বুঝি আমি নিজেও ঠিক জানি না, তবে আমি যেটা বুঝতে চেষ্টা করি সেটা হলো সত্য ধর্ম আর লোক ধর্মের মধ্যে বিরোধটা কোথায়। বাবা, সত্য ধর্ম লোকধর্ম, এটা খুব জটিল ব্যাপার বেআই মশাই। আহা, গৌরী কি বলে সেটা শোনা যাক। না বনমালী, আমি কিছু বলছি না, ভাবছি আর নিজের মনেই উত্তর খুঁজে চলেছি। দেখো, আজ প্রায় গোটা ইউরোপ জুড়ে মানুষে মানুষে রক্তারক্তি হানাহানি লেগে গেল, অথচ মাত্র 2 বছর আগে একজন মানুষ, সে অর্ধভুক্ত, ক্লান্ত, পর্যুদস্ত, দক্ষিণ মেরুর ওই প্রচন্ড ঠান্ডায় প্রবল ব্লিজার্ডের মধ্যে বেরিয়ে পড়ে, নিশ্চিত মৃত্যু জেনেও তার এক সহযাত্রীকে, মাইন্ড ইট, সে নিজে সুস্থ ছিল কিন্তু সেই সহযাত্রী ছিল মরণাপন্ন, তাকে বাঁচবার শেষ সুযোগটা করে দিতে। ক্যাপ্টেন স্কট? হ্যাঁ বাবা, ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট। মাত্র 2 বছর আগে তার এই আত্মত্যাগের কাহিনী, এইসব নিয়ে যারা উত্তাল হয়েছিল, মানুষের জয়গান গিয়েছিল, 2 বছর পর তারাই একে অপরকে নির্দ্বিধায় হত্যা করতে চলেছে। না, এটাই আমি ঠিক বুঝতে পারি না। ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम समान। आकुल रा